আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বিকেলে রংপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে রংপুর বিভাগের ৮ জেলার ডিসি এসপিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিইসি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রংপুরের উত্তম এলাকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে রংপুর বিভাগের ৮ জেলার ডিসিএসপিদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার 1। সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি। দেখবেন আপনারা আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। এর আগে সকালে রংপুরের সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন সিইসি। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে। একটা মানুষের যে বিশ্বাস আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এই যে মানুষকে যে কেন্দ্রমুখী করা, ভোটের কেন্দ্রমুখী করা, সবাইকে নিয়ে আসা, কেন্দ্রে নিয়ে আসা, এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোকাবেলায় কমিশন কাজ করছে। মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে আমাদের এই যে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য। আসলে সত্যি আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমরা অত্যন্ত সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা জাতির কাছে অঙ্গীকার করেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জনগণের রায় নিয়ে আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির, তাই দেশের মানুষের বিএনপির প্রতি প্রত্যাশাও বেশি। ড্যাবের সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে দেশের মানুষ ভালো পরিবর্তন চায় বলেও মন্তব্য তার। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী দলের সহযোগী এই সংগঠনের কাউন্সিলরের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতেরও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বিএনপির শীর্ষ এই নেতা। প্রত্যেকটি মানুষ একটি পরিবর্তন যাচ্ছে, একটি ভালো পরিবর্তন চাইছে। মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। সকলে মিলে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা একটি প্রক্রিয়ার সুন্দর, ভালো, অ্যাকাউন্টেবল একটি প্রক্রিয়ার শুরু আমরা করতে পারব। অন্য পেশার মতো চিকিৎসকদেরও জবাবদিহিতার মানসিকতা দেশের মানুষের প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যেকটি মানুষকে জবাবদিহি করতে হয়, যেই অবস্থানেই আছেন না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা আছে। রাজনৈতিক দলের মধ্যেও জবাবদিহিতা এবং গণতন্ত্র চর্চা জনপ্রত্যাশা মন্তব্য করে বিএনপি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করবে বলেও জানান তারেক রহমান। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সম্পূর্ণভাবে একটি দলের ভিতরে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে উঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। দেশ করতে সবাইকে সম্মিলিত ভূমিকা রাখারও আহ্বান ছিল তারেক রহমানের বক্তব্যে। প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। এবারই প্রথমবারের মতো কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে ড্যাবের নেতৃত্ব। জাতীয় জীবনে সেই কাজটা হয়েছে। দীর্ঘ বছরগুলোতে আমরা কোনো সুষ্ঠু নির্বাচন পাইনি। হিংসা, জিজ্ঞাসা, আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। সম্মেলনে মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
পতিত স্বৈরাচার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে বাণিজ্য হিসেবে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা হয়েছিল। দলটির স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান বলেন, ২৪-এর আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা যেমন সূর্য সন্তান, ঠিক তেমনি ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও দেশের সূর্য সন্তান। রাজধানীতে ভিন্ন কর্মসূচিতে এসব কথা বলেন তারা। মাহবুব সৈকতের আরেকটি রিপোর্ট। রাজধানীর সিড্রাপ মিলনায়তনে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পতিত আওয়ামী লীগ এবং তার দোসররা দেশের জন্য হুমকি বলে মন্তব্য করেন। পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা, এটা আমাদের কাম্য হতে পারে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব গণতন্ত্রের অগ্রযাত্রা শীর্ষক সেমিনারে অংশ নিয়ে হাজারো শহীদের রক্ত অর্জিত ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশে গণতন্ত্রের সূর্য নতুন করে উদয় হচ্ছে এবং সেই গণতন্ত্রের উদীয়মান সূর্যকে আমরা যেন আর কখনো বাংলাদেশে অস্তমিত হতে না দিই। শিল্পকলা একাডেমিতে আয়োজিত বরিশালের সাবেক ছাত্রদল নেতা প্রয়াত সৈয়দ কামরুল হাসানের স্মরণসভায় অংশ নিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখা সবাইকে সম্মান জানানোর আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান। বাংলাদেশের আজকে যে ২৪-এ যে ছাত্র যুবক জনতা যারা বুকের রক্ত দিয়েছে তারা যেমন সূর্য সন্তান, তেমনি আজকে অতীতে সেই যে ৯০-এর গণ আন্দোলনে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তারাও কিন্তু দেশের সূর্য সন্তান। বিজয় ধরে রাখতে বিভেদ দূর করার আহ্বান জানান বিএনপির অন্য নেতারা। আমরা যেন সব ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করি এবং যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো আমরা যেন সব পূরণ করতে পারি। স্মরণ সভায় বরিশালের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এই যে আত্মিক সম্পর্কটা, বরিশালের এই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ফিকে হয়ে গেছে। যতটা পরিষ্কার করতে পারবো ততটা আমি মনে করি কামরুল কবরে বসে অন্তত অতটুকুর জন্য একটা শান্তি পাবে। আমাদের মাটিতে যারাই গুণীজন আছেন এবং ছিলেন, আমরা তাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তুলে ধরব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্বাচনী দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা শীর্ষক এক বিতর্কে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের ভিত্তি ও নৈতিকতা কিছুটা দুর্বল। প্রধান উপদেষ্টার কথা ও কার্যক্রমে কিছুটা হতাশা প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কাজে নিয়োজিত তারা অনেকেই ওনার কথা শুনছেন না। আমরা কিন্তু ওনাকে বলেছি তাহলে আপনি কুইট করেন। আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনূস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন, কারণ এটা ওনার জীবনের জন্য একটা চিরস্থায়ী কলঙ্ক তৈরি হবে ওনার ক্যারিয়ার। গাজীপুরে বৃহস্পতিবার রাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ছুরিকাঘাতে হত্যা মামলায় সন্দেহভাজন ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। ঘাতকদের হাত থেকে বাঁচতে চায়ের দোকানে লুকিয়েও শেষ রক্ষা হয়নি সাংবাদিক তুহিনের। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরী চৌরাস্তা এলাকায়। পূর্ব শত্রুতার জেরে বেশ কয়েকজন দলবদ্ধ দুর্বৃত্ত গেল ৭ আগস্ট রাত ৮:৩০টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি তার। দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলে তুহিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত এক আসামি শহীদুলকে শনিবার কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আর এ নিয়ে এ মামলায় মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হলো। গাজীপুরের সাংবাদিক কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিববাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি।
এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি, এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর আগে দুপুরে প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি 8 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সার্বক্ষণিক একটি জায়গায় যখন 4 লক্ষ লোক যাওয়া আসা করে, সেখানে যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা, যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা, সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের নেই। এটি আমাদের ব্যর্থতা। আবু সদপু, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। তবে বিষয়টিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন ঢাকা ছাত্রদলের ঢাবি সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। অপরদিকে শিবির সভাপতি SM ফরহাদ বলেছেন, ছাত্র রাজনীতির ধরন কেমন হবে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। আবু সাইদ অপুর আরেকটি রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। এক পর্যায়ে রাত 2টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাবির উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি নিয়ন্ত্রিত থাকবে এবং সেটি হল প্রশাসন যেভাবে চাইবে সেভাবে হবে। আর এর প্রেক্ষিতে বিকেলে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। কিভাবে ছাত্র সংগঠনগুলো তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা তারা দিবে। এটিকে ব্যাখ্যা দেওয়ার পরে তারপরে আমরা তাদের সাথে মন্তব্য করতে পারি যে এটিকে আসলে আমরা তাহলে আমাদের রাজনৈতিক কার্যক্রম কিভাবে করব। সুতরাং এটি আমাদের কাছে মনে হয় যে একটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে, এটি একটি ষড়যন্ত্রের অংশ। পৃথক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ বলেন, হলে কেমন রাজনীতি হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে, তবে নিষিদ্ধের অধিকার কারো নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না। এই দিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না। একই সাথে আবু সদপু, মাই টিভি, ঢাকা। রেসপন্স করতে পারি নাই। আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজ ও কাঁচামরিচের বাজার। গত সপ্তাহে যেখানে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকায়, শনিবার তা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এদিকে কাঁচামরিচের বাজারে একদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শিমুল খানের রিপোর্ট। স্বস্তির বাজারে আবারও অস্থিরতা, বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। প্রকারভেদে কোথাও প্রতি কেজি পেঁয়াজে গুনতে হচ্ছে 90 টাকা। গত মাসেই 240 টাকা করে নিলাম 5 কেজি, আর আজকে নিলাম 350 টাকা। মিডলম্যান যারা আছে তারাই এই দামটা কৃত্রিমভাবে বাড়াচ্ছে। পেঁয়াজের দামে হঠাৎ এই ঊর্ধ্বমুখীতে বিপাকে পড়েছে ভোক্তারা। পেস্টের দামটা হঠাৎ করে বৃদ্ধি হয়ে গেছে, যার কারণে আমাদের সাধারণ মানুষের কেনার মনে বাইরে চলে গেছে। কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানেন না মূল্যবৃদ্ধির কারণ। এর পিছনে বৃষ্টিকে দুষছেন তারা। গৃহস্থরা দাম বেশি যায়, আমাদের খরিদ করতে হয় বেশি দামে, বিক্রিও করতে হয় বেশি দামে। গৃহস্থরা কম দামে বিক্রি করলে আমরা কম দামে বিক্রি করবো। পেঁয়াজের বাজার আপনার ঊর্ধ্বগতি অনেক, পার কেজিতে আপনার 20 থেকে 22 টাকা বাইরে গেছে। আমদানি কম, বাজার বাড়ছে। আমদানি বেশি হইব, বাজার কমে যাইব। অন্যদিকে ঝাঁজ বাড়াচ্ছে কাঁচামরিচের বাজার। কয়েকদিন থেকেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। একদিনের ব্যবধানে প্রতি কেজি মরিচের দাম বেড়েছে 50 থেকে 60 টাকা অবধি। আমরা 180 টাকা 160 টাকা বিক্রি করছি, আজকে আমরা 160 টাকা 180 টাকা কিনছি, আমাদের 200 টাকা বিক্রি করতে হয়েছে। দেশি মরিচ একদম কম, এই কারণে দাম বেশি। মূল্যবৃদ্ধির কারণ না জানলেও এর পেছনে নানান যুক্তি ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমদানি বাড়ানোর দরকার বলে মত ব্যবসায়ীদের। বর্ষাকাল, মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার ফলে এখন দাম বেশি। মরিচের এখন তো সিজন নাই, এখন মরিচের বর্ষার কারণে গাছ মরে গেছে,
এই কারণে দামটা বেশি। তদারকিত নাই, কালকে যা ইচ্ছা খুশি মতো পারা। সরকার আমদানি করুক, আমদানি করলে দেখা গেছে বাজার নিয়ন্ত্রণে থাকো, আমদানি না করলে বাজার নিয়ন্ত্রণে থাকো না, 100টা পার হয়ে যাবো। শিমুল খান, মাই টিভি, ঢাকা। 14তম দিনের মতো সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সংকট, চিকিৎসা সেবায় অবহেলা ও অবকাঠামোগত দুর্বলতার বিরুদ্ধে বরিশাল ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলে এই কর্মসূচি। বরিশালের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিগত দিনের মতো পালন করে এই কর্মসূচি। এ সময় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে সড়ক অবরোধ করা হয়। পাশাপাশি সকল সরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন না হলে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। আমরা ঠিকমতো সেবা পাচ্ছি না এবং ওইখানে একজন রোগীর সাথে 2-3 জন গেলে তারাও অসুস্থ হয়ে যায়। রোগী যদিও সুস্থ হয়, তারা উল্টো অসুস্থ হয়ে যায়। এবং আমাদের মূল দাবি এইটাই যে আমাদের সংস্কার, সব কিছু মিলিয়ে আমাদের সংস্কার দরকার। বরিশাল দক্ষিণাঞ্চলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গ্রাম অঞ্চল থেকে নিজের ঘর ভিটা বাড়ি বিক্রি করে তারা এখানে আসে, কিন্তু এখানে এসে তারা দালালদের খপ্পরে পড়ে। যে সকল স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি রপ্তানি হয় না, সেসব বন্দর বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 24টি বন্দরের মধ্যে 4টি বন্ধ করা হয়েছে, বাকি 20টি বন্দর রয়েছে। এর মধ্যে কার্যকর 12 থেকে 14টির বেশি নেই। এর আগে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সকল স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে এবং যথাযথভাবে তার ব্যবহার নিশ্চিত করতে হবে। সকালে শহরের কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি দেশের 14টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। তিনি আরও জানান, সারা দেশে প্রায় 150টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় এ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত 3 জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 325 জন। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 98 জন, আক্রান্ত হয়েছেন 23,735 জন। স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় 306 ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন 22,304 জন। জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে ডিরেক্টর্স গিল্ডের 2 যুগ পূর্তিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ঐক্যে গড়ি নেতৃত্বের ভবিষ্যৎ শীর্ষক এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদ, আবুল হায়াত সহ বেশ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অতিথিরা বাংলাদেশে আগামী সংস্কৃতি কেমন হবে সে বিষয়ে নিজ নিজ চিন্তাধারা উপস্থাপন করেন। বিস্তারিত দেখুন আফজাল হোসেনের রিপোর্টে। নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টর্স গিল্ডের 2 যুগ পূর্তিতে জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে এই অনুষ্ঠান। এতে নাট্য পরিচালকদের পাশাপাশি যোগ দেন অভিনেতারাও। স্মরণ করা হয় প্রয়াত পরিচালকদের। আজকে আমি এখানে এসে দুটো কথা বলতে পারলাম, মনের যদি এলোমেলো অবস্থায়, কিন্তু আমি অনেক শান্তি পেয়েছি। আমরা নির্মাতা, আমরা ক্রিয়েটিভ পারসনস, আমাদের মধ্যে সেই জোশটা, সেই অনুপ্রেরণাটা সবসময় যেন কাজ করে। বাংলা নাটক নিয়ে আগামীর পরিকল্পনার কথা জানান আয়োজকরা। তারা বলেন, পর্যাপ্ত সহায়তা পেলে ঘুরে দাঁড়াবে বাংলা নাটক। ভিউশিপ একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, যে কনসেপ্ট নিয়ে নাটক হচ্ছে সেটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। এগুলা দূর করতে হলে সমস্ত সংগঠনকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। নির্মাতাদের যে পেশাদারিত্বের যে সংকট চলছে, এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। বাজেট, শিল্পী সম্মানী, পরিচালক সম্মানী, একটি সুষ্ঠু একটি বাজেট আসলে আমরা পাই না। যারা আমাদের কাজগুলো দেখেন দর্শক, তারা আসলে অনেক বুদ্ধিমান, তারা অনেক মেধাবী, তারা গল্প পছন্দ করে। ভালো ভালো নাটক, ভালো ভালো গল্প নাটক দেখতে পারে ফ্যামিলিকে সাথে নিয়ে। আয়োজকরা জানান, বাংলা নাটকের প্রচার প্রসার এবং পরিচালকদের অধিকার রক্ষায় দীর্ঘ 2 যুগ ধরে কাজ করছে ডিরেক্টর গিল্ডস। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান শাহ আব্দুল হান্নানের জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের এই আলোচনা সভায় যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব আজাদ, সাবেক সচিব ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচকরা বলেন, শাহ আব্দুল হান্নান ৩০টির বেশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন, তবে কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেননি তিনি। অত্যন্ত সময় সচেতন ছিলেন মরহুম শাহ আব্দুল হান্নান। যে কোনো অনুষ্ঠানে সবার আগে চলে আসতেন। কোনো বিষয় বলা শুরু করার আগে যদি বলতেন আমি এই বিষয়ে ২০ মিনিটে আমার বক্তব্য শেষ করব, ঠিক ২০ মিনিটেই শেষ করতেন। একটা আদর্শ সমাজ, সুন্দর সমাজ, ইসলামী সমাজ এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার তার প্রচেষ্টা সারা জীবন অব্যাহত ছিল। সাদগায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের মানুষকে কোরআন এবং এই আধুনিক জ্ঞানের সাথে উনি সমন্বয় করে দাওয়া দেখাবেন। এ থেকে আমরা মনে করি যে আল্লাহর কাছে ওনারা কামিয়াব হবেন। জানাবো প্রবাসের খবর। সৌদি আরবের রিয়াদের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ছিনতাই ও ডাকাতির মামলায় জুবায়ের শফিক নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রিয়াদ প্রশাসন। শফিকের বিরুদ্ধে ছিনতাই, অপহরণ সহ একাধিক মামলা রয়েছে। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, শফিক দীর্ঘদিন ধরে রিয়াদের হায়াল উজারাত হারাতে তার ব্যক্তিগত একটি গ্রুপ তৈরি করে মূলত এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশিদের অপহরণ এবং ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ প্রবাসীরা। তবে এসব আইন বিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত চিহ্নিত আসামিদের ধরতে মাঠে নেমেছে সৌদি প্রশাসন। সাধারণ প্রবাসীদের দাবি, রিয়াদ বাংলাদেশ কঠোরভাবে এর পদক্ষেপ নিলে এসব চিহ্নিত অপরাধীদের হাত থেকে সৌদি আরবে সাধারণ প্রবাসীরা মুক্তি পাবেন। বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা MEV সুবিধা চালু করেছে মালয়েশিয়া সরকার। আশরাফুল মামুন জানান, শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, এখন থেকে মালয়েশিয়ায় বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস PLKS এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের আলাদাভাবে MEVর জন্য আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশ পথে স্বয়ংক্রিয়ভাবে MEV ইস্যু করবে। এই উদ্যোগ অভিবাসী শ্রমিকদের যাতায়াত প্রক্রিয়া সহজ করবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ করবে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করবে। পাশাপাশি বিদেশে অবস্থিত মালয়েশিয়ান মিশনে নতুন ভিসা আবেদনের চাপ কমবে। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।